নমস্কার। আবার কবিতা পাঠের ক্লাসে এলাম। কবিতা পাঠের ক্লাসে বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে বিভিন্ন রকমের কবিতা পড়ে থাকি। অনেক কবিতা বক্তব্যমুখর, অনেক কবিতা দৃষ্টি সম্পন্ন, মানে তাতে কিছু চিত্র থাকে, ছবি থাকে। কিছু কবিতা কানে শুনে উপলব্ধি করতে হয়, শব্দগুলি, ধ্বনিগুলিকে অনুভব করতে হয়, তার সঙ্গে একাত্ম হতে হয়। আর যে কবিতাগুলির মধ্যে ছবির প্রাধান্য বেশি আছে, সেগুলোকে চোখ বুজে সে ছবিগুলোকে নিজের মতো করে আঁকতে হয়। এছাড়া বক্তব্যমুখর কবিতা থাকে, তাতে কখনো গল্প থাকে, কখনো বাদ প্রতিবাদ, রাগ, হিংসা, দেশ, এ সমস্ত বিভিন্ন রকম থাকে। আমি কবিতার কন্টেন্ট নিয়ে কথা বলছি, ফর্ম নিয়ে এখন বলছি না। আর এবার প্রত্যেক কবির তার কবিতার ভেতর দিয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, তার চেতনা, এগুলো পরিস্ফুট হয়। অনেক সময় আমরা চতুরতা করি, সেটাকে হয়তো চাপা দেওয়ার চেষ্টা করি। আমরা অন্য রকমভাবে কৃত্রিমতার আয়োজন করি, অন্য রকমভাবে হয়তো আমরা কবিতাগুলোকে বলবার চেষ্টা করি, যাকে বলে বয়ন। সে বয়ন করতে গিয়ে হয়তো অনেক সময় আমরা খানিকটা সত্যকে আড়াল করলাম, খানিকটা বিজাতীয় চিত্র বা বিজাতীয় শব্দকে আরোপ করলাম, এ সমস্ত করে থাকি। অধিকাংশ ক্ষেত্রে কবিরা কবিতাটা লেখার পর সেটাকে পরে আবার সংশোধিত করেন, এডিট করেন। যখনই তিনি এডিট করছেন, তখনই তিনি সচেতন মনে, যে কবিতাটা আপনা থেকে সৃষ্টি হয়েছিল, কবিতা তো অ্যাকচুয়ালি নিজে থেকে সৃষ্টি হয়, কবির হাত দিয়ে সেটি প্রকাশিত হবার প্রয়াস পায় মাত্র। সফল কবি সেটাকে অনেকটা সফলভাবে প্রকাশ করতে পারেন। আর যারা নবীন কবি বা সারা জীবন সাধনা করেও আমার মতো যাদের কবিতার ওপর নিজের আয়ত্তে এলো না কবিতা, তারা, মানে আমি সেই কবিতাটি, যে কবিতাটি আমার মনের মধ্যে এসেছিল, আমার চেতনের মধ্যে এসেছিল, সেই কবিতাটিকে আমি হুবহু নামাতে পারলাম না, ঠিক করে নামাতে পারলাম না। এখন পরবর্তীকালে ওই কবিতাটা রেখে দিয়ে পরবর্তীকালে আমি যদি ওই কবিতাটিকে আবার সংশোধন করি, তাহলে হয় কি, যে কবিতাটা আমার সেই মুহূর্তে এসেছিল, তো কবিতা বেশিরভাগ ক্ষেত্রেই ওই বক্তব্য মুখর, প্রতিবাদী, এই সমস্ত বিষয়গুলি, প্রেম, ব্যক্তিগত প্রেম, এইসব কবিতাগুলি বাদ দিয়ে বাকি যে কবিতাগুলি, সেগুলি বেশিরভাগই ক্ষণিকের জন্য তার কবি মনে, কবির দৃষ্টিতে, কবির চেতনায় ক্ষণিকের জন্য সে সৃষ্টি হয়, সেই মুহূর্তেই তাকে ধরে ফেলতে হয়, পরবর্তীকালে তার আর নাগাল পাওয়া যায় না। এবং সেই জন্যই সেই কবিতাটির বিভিন্ন রকমভাবে তার ব্যাখ্যা হয়, বিভিন্ন পাঠকের কাছে সে বিভিন্ন রকমভাবে ধরা দেয়। এমনকি কবি নিজে যে কবিতাটি লিখেছেন, আর পাঠকের বা আলোচকের বক্তব্য যখন তিনি শোনেন, তখন তিনি অনুভব করতে পারেন যে তিনি ওইসব ভেবে কবিতাটি লেখেননি। অর্থাৎ কবিতাটি নিজেই সৃষ্টি হয়েছিল, কবি শুধুমাত্র তার আত্মপ্রকাশের আধার মাত্র, আর কিছু নয়। এখন আমি যদি ওই কবিতাটিকে আবার পরবর্তী সময়ে সংশোধন করি, তাহলে সংশোধন করলে ওই যে ক্ষণিকের যে কবিতাটি, যে ক্ষণিকের মধ্যেই যার সৃষ্টি, ক্ষণপ্রভা যেটি,
সেটিকে আর হুবহু তার চরিত্রটা, তার বক্তব্যটা, তার চিত্রটা, তার অনুভূতিটা, তার স্পর্শটা, এগুলোকে আমরা আর ধরে রাখতে পারবো না, কারণ তো পরবর্তীকালে আমরা কাটাছেঁড়া করছি। আমি সচেতন মন দিয়ে আমার পুঁথি পড়া বিচার বিবেচনা দিয়ে আমার যে তথ্য সমৃদ্ধ মস্তিষ্ক, সেই তথ্য দিয়ে আমি এবার অনেক সময় তত্ত্বও আরোপ করি। তথ্য এবং তত্ত্ব দিয়ে আমরা কবিতাটাকে অন্য একটা বস্তুতে পরিণত করে ফেলি। ফলে সেই কবিতাটি কবির নিজের লেখা হতে পারে, কিন্তু সেই কবিতাটি কবিতার নিজস্ব ভাষা নয়। তো যাই হোক, আজকে আমি আমার এক নবীন কবি বন্ধু, নবীন বলছি আমি বটে, আমার কাছে নবীনই বটে, তবে তিনি সে অর্থে নবীন নন, তিনিও লেখালেখি করছেন অনেক দিন, সুমিত চক্রবর্তী। কেউ কেউ বিক্রি হয়, কেউ কেউ বিক্রি হয়। যদিও আমরা সমাজে এখন তাকিয়ে দেখছি যে কেউ কেউ বিক্রি হয় না, বাদবাকি সবাই বিক্রি হয়ে যায়। তো যাই হোক, এটা সুমিত চক্রবর্তীর এই বইটি একটি সিরিজ কবিতা সংকলন। এটি রা প্রকাশনা থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশ সাল 2023। এর প্রচ্ছদ ভাবনা, বিন্যাস, অলঙ্করণ সবই ওই রা প্রকাশনার যিনি কর্তা ব্যক্তি ধীমান পাল, তাঁর করা। তো এই বইটি থেকে আমি সুমিত চক্রবর্তীর কয়েকটি কবিতা পড়ব। সুমিত চক্রবর্তী খুব সমাজ, সময় এবং রাজনীতি সচেতন ব্যক্তি, কিন্তু আমি শুধু কবিতা পড়ার জন্যই কবিতাগুলি পড়ব। তার 5 নম্বর একটা কবিতা, কবিতাগুলোর আলাদা করে কোনো নাম নেই। হঠাৎ করে বৃষ্টি এলে সাথে করে কবিতা আসে, শব্দ আসে, গল্প আসে, ভিজতে থাকি অক্ষরের সাথে। হঠাৎ করে ফোন আসে, বার্তা আসে, কাজ আসে, ডুবে যায় লোহা ধুলো কয়লায়। বৃষ্টি চলে যায়, আমি ডুবেই থাকি। এখন আমি খাবি খেতে ভালোবাসি, এখন আমি বৃষ্টিতে ভিজে ভিজে যাই না। এখন আমি ইস্পাত, গায়ে জল মাখি না, দুহাতে কালি কালো কয়লা। তবুও বৃষ্টি আসে শেষ রাতে, আমি স্বপ্নে কয়লা দেখি না। কবি প্রতিদিনের ব্যবহারিক যে জীবন, যে অভ্যাস, আর কবি মনোজগতে তার যে চেতনা, দুটোর মধ্যে যে ফারাক, অর্থাৎ মনোজগতে তিনি বৃষ্টিতে ভিজছেন, মনোজগতে তিনি কবিতার মধ্যেই রয়েছেন, প্রকৃতির মধ্যেই রয়েছেন, কিন্তু ব্যবহারিক জীবনে যে সমস্ত মলিনতা, যে সমস্ত কাঠিন্য, যে সমস্ত ধূসরতা থাকে, সেগুলো ব্যবহারিক জীবনে থাকে, কিন্তু ব্যক্তিগত জীবনে মনোজগতে তিনি কিন্তু অপরিবর্তিতই থাকেন। মস্তিষ্ক জুড়ে জলপাই ট্যাঙ্কের শব্দ, রক্তে নীলাভ প্লাবন। 25 নম্বরের কবিতাটি। মস্তিষ্ক জুড়ে জলপাই ট্যাঙ্কের শব্দ, রক্তে নীলাভ প্লাবন। ওদের বলে দাও সময় শেষ। গুহা থেকে অ্যান্টিলিয়া টাওয়ারের রাত্রিবাস শেষ। গুহা চিত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার গল্প শেষ। প্রথম পাথরের ঘর্ষণে আবার জ্বলবে আগুন, পুড়ে ছাই হবে নিষ্প্রভ সভ্যতা। বলে দাও ওদের
এ ধ্বংসের শেষে সৃষ্টি আছে, সৃষ্টির কোনো ধ্বংস নেই। সভ্যতা, আমাদের যে কৃত্রিম সভ্যতা, যা ধ্বংসমুখী, ধ্বংসগামী, তাকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে এই ধ্বংসের মধ্য দিয়েই আবার নতুন করে সৃষ্টি হবে, এবং সৃষ্টির কিন্তু কোনো ধ্বংস নেই। সৃষ্টির কাজ সৃষ্টি করেই চলে। 51 নম্বরের কবিতাটা, ধোঁয়া, আরও ধোঁয়া, বুক ভরে ধোঁয়া টানতে থাকলাম। তখন মৃত্যু কবির কাছে হামাগুড়ি দিয়ে বসে আছে। একটা বহু পুরনো মদের বোতল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। শুকনো চোখে ঝড় আছে, বৃষ্টি নেই। দুঃখ পাওয়ার জন্য কবি ভালোবাসার পিঁড়ি পেতে প্রতীক্ষা করছে। আমি প্রেমের এঁটো থালায় চেটে পুটে নিলাম পড়ে থাকা উচ্ছিষ্টের ভাগ। তারপর ঢেকুর তুলতে তুলতে শীষ দিতে দিতে চললাম বাড়ি। পিছন ফিরে দেখি নদীর পাশে সবুজ গাছে পা দোলাচ্ছে আমার যৌবন। অর্থাৎ ধোঁয়ার মধ্যে, কালির মধ্যে, কঠোর জীবনযাপনের মধ্যে থাকলেও কবির কৈশোর জীবন, বালক বেলা এখনো তার মনের মধ্যে সক্রিয় আছে। তিনি সেখানে কিন্তু ধোঁয়া পৌঁছায়নি, পৌঁছাতে পারবেও না। 55 নম্বর, উত্তরগুলো ধ্বনি প্রতিধ্বনি হয়ে হাডুডুডু খেলে প্রশ্নের সাথে। আমি একা, সে একা, ওরা একা। একাদের ভিড়ে অবশেষে একাকার একাকিত্ব। সকলে ভীষণ একা। মানুষের ভিড়ে মানুষ একা। প্রকৃতির কোলে প্রকৃতি বেঁচে থাকার হিসাব মেলাতে ব্যস্ত। জগৎব্যাপী মেলায় সকলে সকলের একাকিত্বের পসরা সাজিয়ে বসে আছে। যদি কেউ কিনে নেয় বিরামহীন বন্ধুত্বের বিনিময় মূল্যে, সেই কারণে মেলায় বসে আছে একাকিত্বের পসরা সাজিয়ে। আমরা সকলেই যারা আমরা একাকিত্বে রয়েছি, যদি কেউ অবিরাম বন্ধুত্বের মূল্য দিয়ে, বিরামহীন বন্ধুত্বের মূল্য দিয়ে আমাদের একাকিত্বটুকু যদি কিনে নেয়, সেই কারণে আমরা পসরা সাজিয়ে বসে আছি, কবি বসে আছেন সে কারণে। আর একটি কবিতা পড়ব, 58 নম্বর, মুদ্রাস্ফীতির ঘাটে ইতস্তত হৃদয় আর মগজের কোলাকুলি। মুদ্রাস্ফীতির ঘাটে ইতস্তত হৃদয় আর মগজের কোলাকুলি। হৃদয় এবং মগজ, না, এভাবে আর হবে না। ক্যানভাস পাল্টাতে হবে। ভালোবাসা অক্সিজেন চাইছে। ছুটে গেলাম নদীর কাছে, পাহাড়ের কাছে, সবুজের কাছে। এত অবাধ্যতা, এত ক্ষত, এত রক্তক্ষরণ, এত পাপ, তবু এরা ভালোবেসে যায়। ভালোবাসা যায় প্রকৃতির পাঠশালায়। প্রকৃতি প্রেমিক কবি, প্রকৃতির সঙ্গে থাকতে পছন্দ করেন এবং তিনি নিশ্চিত যে প্রকৃতির মধ্যে থাকলে ভালোবাসা যায়। শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ভালোবাসা বেঁচে থাকে। কবির এই জীবনবোধ, এই
স্পষ্টবাদিতা, এই কাব্যসুলভ উচ্চারণ দীর্ঘদিন বেঁচে থাক। কবি তার কাব্যে, কবিতার সাধনার আসনে আরও দৃঢ়ভাবে প্রথিত হন, তিনি আরও বেশি সংহত হন, তার এক একটি শব্দের মূল্য, যে শব্দগুলি তিনি কবিতার মধ্যে ব্যয় করবেন, যে শব্দগুলি তিনি কবিতার মধ্যে ব্যবহার করবেন, সেই শব্দগুলি অনেক বেশি আরও ভারী হয়ে উঠবে, শব্দগুলোর শিকড় আরও বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। কবির উচ্চারণে আমাদের প্রকৃতি স্বয়ং আরও বেশি সতেজ হয়ে উঠবে, আরও বেশি উৎফুল্ল হয়ে উঠবে একদিন নিশ্চিত। সুমিত চক্রবর্তীর কবিতা পড়লে কোথাও কোথাও আমরা যে নিজেদের সঙ্গে নিজেরা চাতুরি করি সেগুলো কোথাও কোথাও ধরা পড়ে যায়। স্পষ্ট বুঝতে পারি সুমিত চক্রবর্তী তাঁর ওই নিষ্পাপ চোখ জোড়া দিয়ে আমাদের ভেতর বাইরে সবটুকু দেখে ফেলছেন। ওভাবেই তিনি দেখুন। এবং কবি সুমিত চক্রবর্তী, অন্য সুমিত চক্রবর্তীর কথা বলছি না, কবি সুমিত চক্রবর্তী আমাদের কবিতা প্রেমীদের, কবিতার পাঠকদের কাছে ক্রমশ অনিবার্য হয়ে উঠুন। নমস্কার।